কি হলো বৌমা, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয়েছে নাকি? না মা, কিছু হয়নি। ভাবছি দুদিন পরে আমরা চলবো কিভাবে, ঘরের সব কিছুই তো প্রায় ফুরিয়ে এসেছে। কি একটা ছেলে জন্ম দিলাম, ছেলেটা কোনো খোঁজ খবরও নেয় না, টাকাও পাঠায় না। কিভাবে যে আছি একমাত্র ওপরওয়ালাই ভালো জানে। এভাবে বলবেন না মা, হয়তো উনি কোনো বিপদে বা কষ্টে আছে, তাই আমাদের টাকা পাঠাতে পারছে না। ওর কি সারা জীবন বিপদ থাকে? বছরে তো একটাও টাকা পাঠায় না আমাদের জন্য। আমরা মরলাম না বাঁচলাম সেই চিন্তাও ওর নেই। এসব বলে আর কি হবে, আশায় আছি একদিন ঠিক আমাদের কাছে ফিরবে। ফিরে যে আসবে সেটা তো আমি জানি, কিন্তু এই দুঃখ দুর্দশা নিয়ে যে আর দিন কাটাতে পারছি না গো। কি আর করার মা, এভাবেই টিকে থাকতে হবে। আপনি সকালে কিছু খেয়েছেন? আমি যে জল খাবার করে রেখেছি। খেয়েছি, তবে দুপুরে কি রান্না করবে? ঘরে তো কিছুই নেই। আছে দুটো চাল, সেগুলো দিয়েই কিছু একটা ব্যবস্থা করব। মনে হচ্ছে আর দুদিন ঠিকঠাক ভাবে বাঁচতে পারবো, এরপর না খেয়েই মরতে হবে। আমি থাকতে আপনি না খেয়ে মরবেন? পাগল হয়েছেন নাকি? আমি অবশ্যই একটা ব্যবস্থা করব। তোমার উপরে ভরসা করেই তো বেঁচে আছি, তুমি না থাকলে যে কি হতো। বৌদি, ও বৌদি, ঘরে আছো নাকি? আমি এসেছি তো, আমাকে যে আজ আসতে বললে। ও তুমি এসেছো বৌদি? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম গো। বসো বসো, বসে শুরু করে দাও। তা তো অবশ্যই, আমি তো কাজ করতেই এসেছি, তুমি দাও আমাকে। আচ্ছা বৌদি, দাদার কোনো খবর পেয়েছো? না গো, তার তো কোনো খবর পাইনি। আমাদের কাছেও খবর নিয়ে আসে না, খোঁজ খবরও নেয় না। তাহলে তোমাদের সংসারটা চলছে কি করে? শুনলাম তোমার শাশুড়ি নাকি আবার খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য তো টাকার প্রয়োজন হয়। এই তো, তোমাদের মতো সবার বাড়িতে একটু আধটু কাজ করে সংসার চালাই। এভাবে কি আর চলে বলো? তবে একটা কথা, তোমার এই সেলাইয়ের টাকা কিন্তু আজকে দিতে পারবো না, 3 দিন পর দিতে পারবো। তোমার দাদা বাড়িতে নেই তো তাই। তা তুমি যখন ইচ্ছে তখন দিও, আমি কি তোমার কাছে চেয়েছি? তুমি চাওনি, কিন্তু তোমার অবস্থা দেখে তো আমার খারাপ লাগে। তোমার টাকাটা তোমাকে দিয়ে দিলে তোমার একটু সুবিধে হয়। সুবিধা তো হয়, কিন্তু অন্যদের তো সুযোগ সুবিধা একটু দেখতে হবে, না হলে কি আর কাজ করা যাবে? তুমি খুব ভালো বৌদি, তুমি অন্যদের মতো নও, এই কারণেই তোমাকে দিয়ে কাজ করাতে এত ভালো লাগে। বলি ও বৌদি, ওভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? কাঁচা আম ভর্তা করে খাবে নাকি? না রে ভাই, কাঁচা আম ভর্তা করে খাওয়া আর সেই সুযোগ কি আমার আছে? আমি এমনিই দেখছিলাম গাছের আমের কি অবস্থা। তাহলে তো তুমি একটা কাজ করতে পারো, তুমি এই কাঁচা আমগুলো বাজারে বিক্রি করলে কিছু টাকা পেতে পারো। তা অবশ্য পারি, কিন্তু এই আমগুলোই তো আমাদের শেষ ভরসা, তাই আমগুলো বিক্রি করতে চাচ্ছি না। আমগুলো বিক্রি করলে টাকা পেলে সেই টাকা দিয়ে ঘরের জন্য বাজার আনতে পারবে, তাহলে তোমার লাভও হতো না? মনে কর আমার কাছে আম নেই, আবার আমার ঘরেও বাজার নেই, আমি কি বাজার আনতে পারবো না? কাজ বাজ করে ঠিক বাজার আনবো। তা অবশ্য ঠিক, কিন্তু তুমি এই আমগুলো রাখতে চাইছো কেন? মনে কর শাশুড়ি মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, এখন তার চিকিৎসার জন্য তো টাকা প্রয়োজন, তখন আমি আমগুলো বিক্রি করে মায়ের চিকিৎসা করাতে পারবো। তোমার মাথায় আসলেই অনেক বুদ্ধি বৌদি, এইসব কিছু তো আমার মাথায় আসেইনি। সেটা কিভাবে আসবে? তোর মাথা তো গোবরে ভরা, আর তুই এত বড় হোসনি যে এত বুদ্ধি তোর মাথায় আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই আমগুলো এখানে থাকুক, আমি বরং দেখি দোকান থেকে তোমার জন্য কিছু বাকিতে আনা যায় কিনা। হ্যাঁ, তুই বরং সেটাই দেখ, আমার এদিকের কাজগুলো আবার সেরে ফেলতে হবে। ও বৌদি, তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলো, না হলে তো ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে। হ্যাঁ, এই তো তুলছি গো, কিন্তু এই ঝড়ের কারণে কিছুই করতে পারছি না। আরে আমাকে দেখো, আমি এত চিকন যে মনে হচ্ছে ঝড়েই উড়ে চলে যাব। এই দুর্যোগের দিনেও তুমি না হাসিয়ে ছাড়লে না। আরে বাবা, আমি কি মিথ্যে বলছি নাকি? এই যে দেখো, কোনোভাবেই দাঁড়াতে পারছি না। তাহলে একটা কাজ করো, তোমার পাশে যে বাঁশখানা রয়েছে সেই বাঁশটা শক্ত করে ধরে রাখো, তাহলে আর উড়িয়ে নিয়ে যেতে পারবে না। তুমি কি যে বলো, তাহলে তো আমি এই বাসার সাথে পলিথিনের মতো উড়বো। আমি আর হাসতে পারছি না, আমাকে আর হাসিও না, তোমার দেখা দেখি আমাকেও না ঝড়ে উড়িয়ে নিয়ে যায়।
তোমাকে উড়াবে না গো, তবে এই যে ঝড় এলো, এবার তো তোমাদের আরো দুর্ভোগ আসবে। তা তো আমি বুঝতেই পারছি, এই ঝড় বাদলের দিনে গরিবের বেশি কষ্ট, আর কষ্টের সাথেই টিকে থাকতে হবে। কি আর করার বলো, দেখো কোনোভাবে এই ঝড় বাদলের দিনগুলো পার করতে পারো কিনা। ঠিক আছে বৌদি, ওই যে বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে, যাই ঘরে যাই। আপনার কি হয়েছে মা? আপনি এভাবে মাথায় চেপে বসে আছেন কেন? শরীর খারাপ লাগছে? হ্যাঁ গো, শরীরটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে কোনো শক্তিই পাচ্ছি না। শক্তি পাবেনই বা কিভাবে? আপনাকে ভালো মন্দ কিচ্ছু খাওয়াতে পারি না, এই বয়সে একটু ভালো মন্দ খাওয়া দরকার। দুবেলা দুমুঠো পান্তা খেতে পারি, এই তো অনেক। ভালো থাকার থেকে বেঁচে থাকাটা বেশি জরুরি, বুঝলে? এসব কথা বাদ দিন তো, আপনি আগে উঠুন, উঠে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ুন। ঘরে কিছু আছে বৌমা? আমার পেটটা খালি, আমি কিছু খেয়ে তারপর ওষুধ খাবো। ঘরে তো এই মুহূর্তে কিছু নেই, তবে আপনি চিন্তা করবেন না, আমি কিছুক্ষণের মধ্যে আপনার জন্য একটা ব্যবস্থা করছি। তোমাকে এভাবে আর ঝামেলায় ফেলতে আমার ভালো লাগে না, উপরওয়ালাও আমাকে নিয়ে যেতে পারে না। এসব কি বলছেন আপনি? আপনি ছাড়া পৃথিবীতে আমার আর কে আছে? আপনি মরে গেলে আমার কি হবে? আমি মরে গেলে তুমি না হয় একজনের পেট ভালোভাবেই চালাতে পারতে। এসব বাজে কথা রাখুন তো, আপনি আসুন আমার সাথে, আমি আপনার জন্য কবিরাজ নিয়ে আসছি। এত চিন্তা করতে হবে না বৌমা, পেট খালি হয়েছে। পেট খালি থাকার কারণে মাথা চক্কর দিয়েছে আর শরীরে শক্তি পাচ্ছে না। তাহলে এখন কি করব? আপনি নতুন করে কোনো ওষুধ দেবেন? না গো, নতুন করে ঔষধের কোনো প্রয়োজন নেই, ঘরে যেই ওষুধ আছে সেটাই খাইয়ে দিলে চলবে। তাহলে কি এখনই খাইয়ে দেব? আপনি বসুন, আমি তাহলে ঔষধ নিয়ে আসছি। পাগল হলে নাকি? আগে তো কিছু খাওয়াতে হবে, কিছু খাইয়ে পেট ভরিয়ে তারপর ওষুধ খাওয়াতে হবে। খালি পেটে ওষুধ খাবে? সেটাই তো কথা, কিন্তু কাকাবাবু ঘরের মধ্যে এমন কিছু নেই যে আমি রান্না করে ওনাকে একটু খাওয়াবো। যা আছে তাই দিয়ে মন দিয়ে রান্না করো, দেখবে সেটাই ভালো হবে। ভালো খাবারের থেকে এখন তোমার শাশুড়ির পেটে অল্প কিছু পড়াও ভালো। ঠিক আছে, আমি তাহলে দেখি কি করা যায়। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। বলি ও বৌদি, কি অবস্থা তোমার? শুনলাম তোমার শাশুড়ি নাকি অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে। এই খবর তোমার কানে গেল কি করে? কিভাবে আবার? কবিরাজ মশাইয়ের সাথে দেখা হয়েছিল, আর উনি তো আমাকে সব কথা খুলে বললেন। তোমার ঘরে নাকি খাবার নেই। আমার ঘরে খাবার আছে কি নেই তা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, তুমি তোমার নিজের কাজ করো ভাই। এত রাগ করছো কেন? আমি তোমার ভালোর জন্য জিজ্ঞাসা করেছি। আমি তো বলেছিলাম আমার কথা শোনো, তাহলে কোনো কিছুর অভাব তোমার হতো না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি তোমার প্রস্তাবে কেন রাজি হব? আমি একজন বিবাহিত মেয়ে, এটা তোমাকে বুঝতে হবে। তাতে কি হয়েছে? তোমার স্বামী তো আর গ্রামে নেই, তোমার স্বামী থাকে শহরে। আমার সাথে তোমার একটু প্রেম আদান প্রদান হলে কি বা ক্ষতি হতো? হ্যাঁ, আবার লাভ ক্ষতির হিসাব করছো তুমি? তুমি এখান থেকে যাও বলছি, না হলে কিন্তু গ্রামের লোক ডাকতে বেশিক্ষণ লাগবে না। রেগে যেও না, রেগে যেও না। তুমি রাগলে তোমাকে একটু ভালো লাগে না কিন্তু। হ্যাঁ, বিশ্বাস করো, আমার কথাটা একবার শোনো বৌদি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আর কখনো তুমি আমার বাড়ির আশেপাশে আসবে না। শোনো না, একবার বলছি, তোমার শাশুড়ি তো খাবারের অভাবে এখন প্রায় মৃত্যু সজ্জায়। আমার কথা শুনলে কিন্তু আমি ভালো ভালো খাবার কিনে দিতে পারতাম। তুই যাবি নাকি ঝাঁটা মেরে তোকে বিদায় করবো, কোনটা? এবার একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আমাকে তুমি ঝাঁটা মেরে বিদায় করবে? হ্যাঁ, এই গ্রামে থাকতে পারবে তুমি? হ্যাঁ, শুনে রাখ, এই গ্রাম না তোর একার নয়, এই গ্রাম আমাদেরও। আর যদি গ্রাম ছেড়ে যেতেই হয় তাহলে চলে যাব, তোর মতো শয়তানের কথা আমি শুনবো না। আজকের অপমান আমি কিন্তু মনে রাখলাম বৌদি, তবে এর জবাব তোমাকে আমি অবশ্যই দেব। কিরে রবি, আমটা কোথায় পেলি? আমাদের গাছের আম নাকি? সত্যি করে বল তো, একটু আগে আমাদের গাছের আমের দিকে তুই নজর দিয়েছিলি।
আরে না না বৌদি, কি বলছো? ওই পাড়া গিয়েছিলাম, ঝড় হয়েছিল তো, ঝড়ে একটা আম পড়েছে, আমি নিয়ে দৌড় দিয়েছি। তবে রে, অন্যের গাছের আম চুরি করা বুঝি? শোনো বৌদি, ঝরে পড়া আমের উপর সবার অধিকার আছে, এটা উপরওয়ালা মানুষের জন্যই ফেলে দেয়। আচ্ছা আচ্ছা, বুঝলাম। একটা কথা কি জানিস, আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা একবার আম দিয়ে বিরিয়ানি বানিয়েছিল। কি বললে তুমি? আমের এত কিছু খেয়েছি, আমের বিরিয়ানি তো কখনো খাইনি, এটা আবার কেমন কথা? সে তোরা জানবি না, আমার মা বানাতো, আমি শিখেছিলাম, তবে কখনো বানানো হয়নি। তুমি যখন শিখেছ তখন আমাদেরকে খাওয়ালে না কেন? একবার অন্তত খাওয়ানো উচিত ছিল, এরকম অদ্ভুত রান্না তো আর কেউ পারে না। এমনিতেই যেন কোনো রান্না হয়ে ওঠেনি, যদি কোনো রান্না করি তোকে অবশ্যই খাওয়াবো। এখনই তো রান্না করতে পারো তুমি, এখনই তো আমের সময়, আম শেষ হয়ে গেলে কিভাবে রান্না করবে তা? সে কথাই বলেছিস, তবে এখন বিরিয়ানি রান্না করার মতো তো টাকা পয়সার ধৈর্যও নেই, তোকে অন্য কোনো এক সময় খাওয়াবো। হায় হায় রে, আমার গাছের আমগুলো সব এভাবে ঝরে পড়ে যাচ্ছে, একটাও গাছ থাকছে না। দেখলে বৌদি, আমি তোমাকে বলেছিলাম আমগুলো গাছ থেকে পেড়ে নাও, তারপর বিক্রি করে দাও, তুমি তো আমার কথা শুনলেই না। তোকে তো বলেছিলাম, হঠাৎ করে টাকার দরকার এলে টাকা কোথায় পাবো, এই জন্যই আমগুলো রেখেছি। এখন এই যে পড়ে গেল আমগুলো, এই আমগুলো দিয়ে তুমি কি করবে? হ্যাঁ, বাজারে বিক্রি করবে নাকি? এই ঝড় বাদলের দিনে আম কে কিনবে? সবার বাড়িতেই কম বেশি ঝড়ে আম পড়ছে, বিক্রি বাট্টা ভালো হবে না। তাহলে তো তোমার বড় লোকসান হয়ে গেল বৌদি। সেই কারণেই তো আমি এত আম পাস করছি, তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছি, তবে একটা কথা বলি, তুমি তো বলেছিলে তোমার নাকি রান্না করার মতো আজ কিছু নেই। হ্যাঁ, তা তো বলেছিলাম, শুধুমাত্র কিছু চাল ছাড়া ঘরে কোনো তরকারি নেই। তাহলে সেই আমের বিরিয়ানি আজকেই বানাও, আম দিয়ে ওই চাল দিয়ে বিরিয়ানি বানালে তোমার শাশুড়িও তৃপ্তি করে খাবে। ঠিক কথাই বলেছিস, আমি তো এটা ভেবে দেখিনি, তাহলে তো আমার লোকসানও হবে না, আবার শাশুড়িকে ভালো মন্দ খাওয়ানোও হবে। তাহলে তাড়াতাড়ি চলো, আমরা এই ঝড়ের ভেতরেই দুজনে মিলে রান্না করে ফেলি। বলে, ও বৌমা, কি রান্না করছো শুনি? সারা বাড়ি তো ঘ্রাণে ভরে গেছে, আমি আর শুয়ে থাকতে পারলাম না। আপনার শরীর তো অসুস্থ, আপনাকে কবিরাজ মশাই শুয়ে থাকতে বলেছে, আপনি অযথা উঠে এলেন কেন? তুমি কি রান্না করছো সেটাই তো দেখতে এসেছি, এত ভালো ঘ্রাণ কতকাল হলো পাইনি। সেটা তো আপনি আমাকে ডেকেও জিজ্ঞাসা করতে পারতেন, আমি তো আপনাকে তাহলে বলেই দিতে পারতাম, অথবা নিজেই চলে যেতাম আপনার কাছে। যখন বুঝতে পারলাম তুমি ভালো মন্দ কিছু রান্না করছো, তখন আর শুয়ে থাকতে ইচ্ছে হলো না, মনে হলো তোমার সাথে এসে একটু তোমাকে সাহায্য করি। আমার কোনো কিছুর সাহায্যের দরকার নেই, রবি আছে তো, ও আমাকে টুকটাক সাহায্য করছে। তাতে কি হয়েছে, ভালো মন্দ রান্না করার সময় সাহায্য করলে আমারও মনটা ভালো লাগবে। আপনার সাথে তর্কে আর পারলাম না, ঠিক আছে, আপনার যে সাহায্য করার আপনি সেটাই করতে পারেন। রান্না তো আমি করছি না, রান্না করছো তুমি, তাই তুমি বলে দাও আমার কি করা উচিত। বেশ, আপনি বরং ওই আমগুলো ভালোভাবে কেটে ভালো করে ধুয়ে দিন, তবে একটা কথা, শরীর খারাপ লাগলে কিন্তু সোজা উঠে চলে যাবেন। কিন্তু কি রান্না হচ্ছে শুনি আম দিয়ে? আজকে রান্না হবে আমের বিরিয়ানি, আপনাকে আজকে আমি ভালো করে আমের বিরিয়ানি খাওয়াবো, আপনি শুধু দেখুন। ও বাবা, এমন নাম তো কখনো শুনিনি, এই অদ্ভুত রান্না তোমাকে শেখালো কে? খেয়ে আবার শেখাবে আমার মা। আমগুলো আপনি তাড়াতাড়ি কেটে ফেলুন। কি হলো মা, এভাবে তাকিয়ে আছেন কেন? ভালো হয়নি খাবার? আমাকে বলুন না কেমন হয়েছে। মনে হচ্ছে ভালো হয়নি, তাই না? আমার চালগুলো সবই নষ্ট হলো। কি যে বলো তুমি, আমি এমন রান্না অনেক দিন হলো খাইনি, কতদিন পরে তৃপ্তি করে খাবো। কি বলছেন মা? আর তার মানে আমের বিরিয়ানি খুব ভালো হয়েছে, তাই না? আমি জানতাম আমার মায়ের রেসিপি কখনো খারাপ হবে না, অনেক ভয় ছিলাম আমি কেমন হবে এ কথা ভেবে।
তুমিও খাও বৌমা, অনেক দিন হলো তুমিও তো ভালো মন্দ খাও না। আজকে সবাই তৃপ্তি করে খাবো। আপনি খান মা, আমি খাবো পরে, যদি থাকে তারপর খাবো। আপনাকে খাওয়ানোর জন্যই তো এত কিছু। আরে তুমি খাও তো, আজকে এতদিন পরে এত ভালো একটা রান্না, তিনজনে বসে খাবো। চলো খাওয়া শুরু করো। বিক্রম, বিক্রম তুমি এসেছো? আমি কি ভুল দেখছি? মা আপনি একটু ভালো করে দেখুন তো, এটা কি আপনার ছেলে? তুমি আমাকে চিনতে পারছো না মালতী? আমি বিক্রম, আমি ফিরে এসেছি। আমি আর শহরে যাব না। তুমি ফিরে এসেছো? এত বছর পরে কেন এসেছো তুমি? কি করতে এসেছো? আমরা আছি নাকি মরে গেছি সেই খবরও তুমি একবার নেওয়ার প্রয়োজন মনে করনি। আমি কোন পরিস্থিতিতে ছিলাম সেটা তো তোমরা কেউ জানো না। আমি তো চেয়েছিলাম তোমাদের সাথে যোগাযোগ করতে। তাহলে কেন করনি? আমরা দিনের পর দিন না খেয়ে দিন কাটিয়েছি। তোমাকে শহরে পাঠিয়েছিলাম কি এই দিন দেখার জন্যে? আমার তো পরিস্থিতি ভালো ছিল না, না হলে অবশ্যই আমি তোমাদের জন্য টাকা পাঠাতাম। ব্যাপারটা টাকা পাঠানো বা টাকা না পাঠানো দিয়ে নয়, তুমি বেঁচে আছো কিনা সেটাও তো আমাদের জানার প্রয়োজন ছিল। কত চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই কোনো কলকিরানা খুঁজে পাইনি। আমাকে ক্ষমা করে দাও গো, তবে আমি কিন্তু এসব নিজের ইচ্ছেতে করিনি। আমি যেখানে কাজ করতাম সেখানে মিথ্যে মামলায় আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। এতটা দিন আমি ছিলাম জেলের ভেতরে। কি কি বললে তুমি? এতদিন তুমি জেলে ছিলে? হ্যাঁ গো, আমি জেলে ছিলাম, তাই তো তোমাদের খবর নিতে পারিনি। হায় উপরওয়ালা, লোকটা এত বিপদে ছিল আর আমরা এখানে কতই না ভুল বুঝেছি। আমাদেরকে ক্ষমা করো তুমি। এসো ভেতরে এসো। তুই তো ফিরে এলি বাবা, তোর জন্য আমরা কত অপেক্ষা করেছি, কিন্তু এখন কি করবি ভেবেছিস? মা, আমার কাছে কিছু টাকা আছে, আগের জমানো ছিল, আর জেল থেকে বের হওয়ার পর কিছু কাজ করেছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু এই অল্প কয়টা টাকা দিয়ে তোরা কি করতে পারবি? আমি একটা কথা বলি কি মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বৌমা? তাড়াতাড়ি বলো, আমি জানি তোমার বুদ্ধি খারাপ হবে না। আপনারা সবাই তো বললেন আমের বিরিয়ানি খুব ভালো হয়েছে। আমরা ওই অল্প কয়টা টাকা দিয়ে এখন সস্তায় যে আম পাওয়া যাচ্ছে সেগুলো কিনে আমের বিরিয়ানি বানালে তো মন্দ হয় না। এটা তুমি ঠিক বলেছ, এখন তো সস্তায় সব জায়গায় আম পাওয়া যায়। আপাতত আমরা আমের বিরিয়ানির ব্যবসাটা শুরু করি, তারপর বড় ব্যবসা করব। এটা কিন্তু খারাপ বুদ্ধি নয় মা। আমের বিরিয়ানি খেতে গ্রামের সবাই পছন্দ করবে, কারণ এই ধরনের খাবার গ্রামের কেউ তেমন খায়নি বলে মনে হয়। তাই তো বলি আমের বিরিয়ানির ব্যবসাটা করি। এখন আপাতত বাড়ির সামনেই বিক্রি করব, তারপর না হয় বাজারে একটা দোকান দেব। করো করো, তোমরা ব্যবসা শুরু করো, আমি তোমাদের সাথে আছি, তোমাদের অনেক সাহায্য করব আমি। সিদ্ধার্থ যখন হয়েছে আর পুঁজি যখন আমাদের হাতে আছে, তখন এই ব্যবসার কেউ থামিয়ে রাখতে পারবে না। এটা আপনি দেখে নিয়েন মা। আরে বিক্রম দাদা, আপনি ফিরে এসেছেন। আমি জানতাম আপনি একদিন অবশ্যই আসবেন। আপনি তো আমাদের পরিবারকে অনেক ভালোবাসেন। হ্যাঁ বৌদি, আমি ফিরে এসেছি আর এসে ব্যবসা শুরু করে দিয়েছি। এবার থেকে আমাদের পরিবারের আর কোনো অভাব অনটন থাকবে না। তাহলে তো ভালোই হলো। কিসের ব্যবসা শুরু করছেন আপনারা? বিরিয়ানির ব্যবসা চলবে তো? বাজারে তো বিরিয়ানির দোকান কম নেই। তাতে সমস্যা নেই, আমরা করেছি আমের বিরিয়ানি। আমের বিরিয়ানি তো কেউ খায়নি, আপনিও চাইলে খেয়ে দেখতে পারেন, আপনার থেকে পয়সা নেব না। ব্যবসা যখন শুরু করেছেন পয়সা দিয়েই তবে খেতে হবে। আমাকে এক প্লেট দেন তো, পয়সা দিয়েই খাবো। বাহ, আপনাদের রান্না তো খুবই ভালো হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু। এমন ধরনের বিরিয়ানি আমি আগে কখনো খাইনি। যাক, আপনার ভালো লেগেছে, এবার অন্যদেরও ভালো লাগবে। আপনাদের টাকা আর এই কিছু টাকা বৌদি আমার কাছে পেত, আপনারা আপনাদের ব্যবসার কাজে লাগাতে পারবেন। এতটা দিন লড়াই করার পর অবশেষে আমরা সফলতার মুখ দেখছি এই আমের বিরিয়ানির মাধ্যমে। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে কি দিয়ে বিরিয়ানি বানানো হয়েছিল?